আসসালামু আলাইকুম বিসিসিবিয়ান্স। আজ জুলাই 2024-এর জুলাই ছিল আমাদের জন্য স্লিপলেস এবং হোপলেস নাইটস। দিনগুলো ছিল অত্যন্ত অশান্ত। আমরা কাজে যেতাম, খুবই হোপলেস ছিলাম আমরা, বিকজ বাংলাদেশ ওয়াজ গোয়িং থ্রু এ রেভলিউশন, দ্যাট জুলাই রেভলিউশন। আপনারা যদি গুগল করেন দেখবেন যে 1830 সালে ফ্রান্সে একটা দ্বিতীয় রেভলিউশন হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের সেকেন্ড। ইয়েস, বাংলাদেশের সেই দ্বিতীয় স্বাধীনতা ছিল জুলাই 2024। এবং আমি কয়েকটা ব্যাপার বলে নেব। আমরা আজকে আমাদের প্রথম এপিসোড করছি টু এ ওয়াক টু রিমেম্বার, ওয়াক ইন দ্য মেমোরি লেন ফর দ্য জুলাই রেভলিউশন। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, অফকোর্স আমি প্রাউডলি বলি। তবে তবে আছে, আপনারা ভাববেন না যে আমরা শুধু প্রশংসাই করে যাব, তবের কথা বলবো। তার আগে আমাদের গেস্টের সাথে একটু পরিচিত হই। আমার সাথে ইন দ্য অর্ডার অফ জয়নিং ডেফিনেটলি মাজিব রহমান। সালাম আলাইকুম মাজিব ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ইকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি জুলাইতে আপনাকে দেখা গেছে একটু পরিচিত মুখ অটোয়া ক্যাপিটালে। আমরা যতগুলো আন্দোলনে দেখেছি এবং যতগুলো প্রোটেস্ট করার চেষ্টা করেছি অসহায় অবস্থায় এই দূর বিদেশ থেকে, মাজিব ভাই ওয়াজ এভরিওয়্যার দেয়ার। এবং আরো অনেক নাম, সবার নাম এই মুহূর্তে মনে নেওয়া যাচ্ছে না। এবং আমাদের সাথে আরো জয়েন করেছেন আনিস জামান ভাই ফ্রম অটোয়া, একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি অটোয়ার। সালাম আলাইকুম আনিস ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো। থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ সো ইনভাইটিং মাচ। মি। থ্যাংক ইউ সো মাচ, আজকে সময় করে এসেছেন হৃদয়ের কথা বলার জন্য। আনিস ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন আমি কি বলবো। আমি বললাম যে আপনি যে কথাগুলো এখন বললেন এগুলোই হচ্ছে গোল্ড। আমরা এই গোল্ড শোনার কথাগুলো শুনতে চাই আহ, সবার জন্য। এবং অনেক অনেক অনুষ্ঠান হবে। বিসিসিবি বাংলাদেশি ক্যানাডিয়ানস, ক্যানাডিয়ান বাংলাদেশি, একটি বিগ ফোরাম, 90,000 members almost reaching. And আমি কোয়াজার, রিপ্রেজেন্টিং বিসিসিবি। একাত্তরের চেতনা, আজকের টপিকস হচ্ছে একাত্তরের চেতনা এবং জুলাই 2024-এর চেতনা। এটা দুটোই আসলে একজন আরেকজনের সম্পূরক, কমপ্লিমেন্টারি। এই প্রশ্নটা আমরা রাখবো এবং এমনি একটা আগোছালো চায়ের আড্ডা, কোনো ধরাবাঁধা নিয়ম নেই ডেফিনেটলি। এবং কিছু কথা বলতে পারবো, কিছু কথা বলা হবে না। এপিসোড 2 আবার আসবে, আমাদের এপিসোড 3 হবে, আমরা বলে দিচ্ছি আগেই ফর অডিয়েন্স। আনটিল জুলাই 5, জুলাই 5, 36শে জুলাই যেটাকে বলা হচ্ছে, আমরা 3টি এপিসোড ডেফিনেটলি করবো। এপিসোড 2 গেস্ট আমরা কনফার্ম, এপিসোড 3 গেস্ট কনফার্ম। স্টে টিউনড and we'll be talking something else there. We will be very constructive. We are Canadian Bangladeshi, so we will be very constructive in our approach, hopefully. But we have to be respectful. So একাত্তরের আমি কয়েকটা পয়েন্ট একটু জাস্ট ক্লিয়ার করে নিই, তারপরে আমরা শুনবো যাতে আমরা বুঝতে পারি। একটা পয়েন্ট হচ্ছে যে 2024-এ জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছিল, জুলাই থেকে এই সেই অ্যাবাউট 16 জুলাই থেকে 5ই আগস্ট বলে হতে পারে, সেই আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, সাধারণ মানুষ। এটা কোনো এন্টি বাংলাদেশি প্রোপাগান্ডা ছিল না, যেটা বলা হয়ে থাকে ইম্পসিবল, বিকজ সাধারণ আমার জনসাধারণ সবাই এতে সম্পৃক্ত ছিল। রেসপেক্ট টু দ্য শহীদ যারা জীবন হারিয়েছেন, সেই সাহস। অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই অনেক কথা বলবেন, সাজানো গল্প। আমাদের ট্রিক হয়েছি, সারা বাংলাদেশের মানুষ এতই বোকা, সারা দেশের বাংলাদেশের মানুষকে বোকা বানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওইসব আমরা সম্পর্কে যাচ্ছি না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওই সময় যে ছাত্র জনতা ছিল, তারপরে আন্দোলনের পরে, সাফল্যের পরে, ফ্যাসিস্ট স্বৈরাচারকে দূরে পাঠিয়ে দেওয়ার পরে, পলাতক যারা, পলাতক এই মুহূর্তে পরে, তারপর তারা সবাই তাদের নিজের নিজের জীবনে ফিরে গেছে। আমরাও আমাদের ওই মুহূর্তে জীবনটাকে স্থগিত করেছিলাম, তারপরে আমরা আবার ফিরে গেছি আমাদের জীবনে, এবং ছাত্ররাও, জনতাও আবার ফিরে গেছে তাদের জীবনে। বাট এনসিপির কথা শুনেছি আপনারা। হ্যাঁ, কিছু কিছু ছাত্র তারা পলিটিক্যাল প্রফেশন হিসেবে নিয়েছে এবং তারা রাজনীতিতে আসছে। সো সেই আজকের নাহিদ আর 2024-এর নাহিদ ডিফারেন্ট। আজকের হাসনাত আবদুল্লাহ এবং 2025-এর হাসনাত আবদুল্লাহ ইজ ডিফারেন্ট। আমরা 2025 নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওই পয়েন্টটা আমাদের এপিসোড 2-তে আসবে, 3-তে আসবে। আমরা কথা বলতে চাচ্ছি 2024-এর জুলাই। সো আই থিঙ্ক আই ক্ল্যারিফাই দ্যাট নোট। এবং আমাদের সামনে স্বাধীনতা যখন আসে, একটা বিপ্লবের পরে একটা ভ্যাকুম তৈরি হয়, সেই ভ্যাকুম থেকে একটা সলিড কনস্ট্রাকটিভ পাওয়ার ট্রানজিশনের জন্য একটা সময় যায়। সেই সময়ের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ। সো আমি অনেক কথা বলেছি, আই হোপ আই ক্লিয়ার মাই পিচ। আমার কথা মনে হয় শেষ। এরপর মাঝে মাঝে হয়তো ইন্টারাপ্ট করবো। বাট মজিব ভাই,
সেই জুলাইয়ের গল্প এ ওয়াক টু রিমেম্বার। এবং আনিস ভাই তারপর আপনার কথা শুনবো, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, আমি বাংলা ইংরেজি মিলিয়ে বলবো আর কি। আছে, আই থিঙ্ক দ্যাটস কাইন্ড অফ রিয়ালিটি অফ being a Kenyan Bangladeshi and have been living there for a long time, right? Almost like more than 20 years. তো আমার কাছে মনে হয় যে জুলাইয়ের যে আন্দোলনটা গত বছর হলো, আমরা তো আসলে গত 15-16 বছর ধরে বলতে গেলে কিন্তু আমরা যে স্বৈরাচারী সরকার বা ফ্যাসিস্ট সরকার যেটাকে আমরা বলি, তাকে কিন্তু আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া বা ভগবান ছাড়া অর গড দ্য সুপ্রিম পাওয়ার ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, এবং আমরা তাই প্রায় সময় আমরা বলতাম এখানে। তো সেখানে গত 15-16 বছরে আহ, কয়েকটা নির্বাচন হয় নাই, কয়েকটা মানুষজনের, আমরা এখানে অটোতে বসেও আমরা এখানকার হাই কমিশন বা হাই কমিশনারের বাংলাদেশ সম্বন্ধে আমরা কিছু লিখতে পারতাম না। আপনি একটা ফেসবুকে পোস্ট দিবেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লিখবেন, আপনি দেখতেন যে খুবই ন্যায্য একটা কথা লিখেছেন, তারপর দেখবেন যে আপনার বন্ধু বান্ধব কেউ লাইক বা কমেন্ট দিচ্ছে না। যেমন প্রসঙ্গ করতে আমি বলি, 2 বছর আগে যখন আহ, সরকার যখন মানে আওয়ামী লীগ সরকার 2-3 বছর আগে যখন আহ, মোহাম্মদ ইউনূসকে বলছিল যে পদ্মা নদীতে ডুবানো হবে বা চুবানো হবে, তখন আমি মোহাম্মদ ইউনূসকে তখন এবং ওনাকে যে যেরকম মানে লিগালি খুব হ্যারাস করছিল, রাইট? তখন আমি একটা পোজ দিয়েছিলাম যে পৃথিবীতে এতগুলো দেশ আছে, কত দেশ তাকে নিয়ে কত সম্মান করে। তো আমি অবাক হলাম যে আমি একটা পোস্ট দিয়েছি কিন্তু নট এ সিঙ্গেল লাইক অর রিয়াকশন আই গট ফ্রম বাংলাদেশ অর ফ্রম মাই ফ্রেন্ডস। সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার কি, আমি অবাক হলাম যে কিছু আমার ফ্রেন্ড যারা তারা খুবই উচ্চপদস্থ মানে সরকারি কর্মকর্তা বা বাংলাদেশের বড় বড় পুলিশ অফিসের অনেক উপর লেভেলে ডিআইজি আইজি, এবং যাদেরকে আমি চিন্তাম অসম্ভব কনসেনসাস এবং খুবই বিবেকবান বা খুবই এডুকেটেড হিসেবে, তারা আমাকে রিচ আউট করেছে যে মুজিব হাউ ক্যান ইউ সাপোর্ট এ সুদখোর পার্সন। তখন আমি বুঝলাম হুম, যে মানুষের কি পরিমাণে ব্রেন ওয়াশড হয়েছে, দ্য চেইন অফ কমান্ড এন্ড এভরিথিং, দ্য ফ্রি ফ্রিডম অফ থিঙ্কিং হুম, এন্ড এভরিথিং হ্যাজ বিন টেকেন ওকে, অ্যাওয়ে। থ্যাংক ইউ। আপনি যেটা বলছেন সে ত্রাসের রাজত্বে নই বাধা নয়, কিন্তু আমরা বাধা ছিলাম সেই ত্রাসের রাজত্বে। আমরা একটু শুনে আসি মাঝি ভাই, আনিস ভাইয়ের কাছ থেকে। আনিস ভাইয়ের বক্তব্যটা তারপরে আমরা শেয়ার করবো। ডেফিনেটলি আমরা তখন আতঙ্কে ছিলাম। আপনি যদি অস্বীকার করেন, ইউ আর লাইং টু ইউর সেলফ। গো টু ইউর পোর্ট্রেট, গো টু ইউর মিরর। 2024 সালে 1 বছর যান, ইউ আর লাইং ডেফিনেটলি। ইউ হ্যাভ বিন। একটা কথা পরিষ্কার ভাবে বলতে ভয় লাগতো, অবশ্যই ভয় লাগতো, হাতে বুক কাঁপতো। আনিস ভাই, এখন তো সেই স্বাধীনতা আছে, বলতে পারেন যা ইচ্ছা তাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আবার বলছি, আমাদের কোথা থেকে শুরু করবার কোথায় শেষ, আসলে আমাদের ছোট গল্পের মতো কাহিনী দাঁড়িয়ে আছে আমাদের বাংলাদেশ। সে- হঠাৎ করে মানে আজকে এত দূর থেকে যখন কথা বলতে শুরু করেছি, বাংলাই বলছি এই জন্য যে আমাদের স্বাধীনতাটা শুরুই হয়েছে সেই 52 ভাষা আন্দোলনে। চেষ্টা করব আমি যতটুকু সম্ভব ইংরেজি শব্দ উ- কম উচ্চারণ করে, পারবো না কিন্তু কম উচ্চারণ করে বাংলা পুরোটা বলার চেষ্টা। আমাদের 24 বছরের সংগ্রাম ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে। সেটা হচ্ছে অনেক রকমের অত্যাচার, অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণ, সামাজিক, অর্থনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রাখার জন্য আমরা ওরা স্বাধিকার, আমরা স্বাধীনতায় রূপান্তরিত হলো। 71-এ আমরা স্বাধীনতা পেলাম। যে কারণগুলোর জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম তার ভিতর প্রথমেই বলা হচ্ছিল যে আমরা আমাদের স্বাধীনতাটা পাবো। সেই স্বাধীনতা বলতে আমার কাছে সবসময় মনে হয় যে সবসময় মনে হয় যে আমার সত্তার স্বাধীনতা, ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জাতি হিসেবে, দেশ হিসেবে আমার সত্তার স্বাধীনতা। সেই স্বাধীনতাটুকু আমরা কিন্তু 71-এ অর্জন করেছি রক্ত দিয়ে, কিন্তু এর পরের অংশটুকু সবাই জানি হিস্ট্রিটা খারাপ হয়েছে।
তারপরে 24, আমি 24 থেকেই শুরু করব, না সেই 71 থেকে শুরু করব, না সেই সেই আমি 52 কি একটু ভাষা আন্দোলন থেকে শুরু করব? আমি আমি কি হেল্প করতে পারি আনিস ভাই? আপনি শিওর। আপনাকে জিজ্ঞেস করবো প্রশ্নটা কি একটু আমরা কি ফোকাস করি? শিওর। ফোকাসটা যদি উইথ ইউর পারমিশন, শিওর। যে ভ্যাকুয়ামটা 71 যে বঙ্গবন্ধু ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন প্রচন্ড, এই যে তার সাথে যারা ছিলেন প্রচন্ড রাজনৈতিক দূরদর্শী একটা গ্রুপ ছিলেন তার সাথে, যারা স্বাধীনতাকে আমাদেরকে এনেছেন মুক্তি পাকিস্তানিদের হাত থেকে, নাম্বার ওয়ান। কিন্তু 72 থেকে 75 এখানে একটা বিরাট গ্যাপ। তখন দেখা গেল সেই ভদ্রলোকগুলো, সেই শিক্ষিত লোকগুলো সবাই দূরে সরে গেল, তারা জেলে মারা গেল, তাদেরকে হত্যা করা হলো। কারা তার আশেপাশে আসলেন নামগুলো বলতে চাই না, শেখ মুজিব। So আমি বলতে চাচ্ছি যে শেখ মুনি, অনেক অনেক নাম, আমি সে নামে যেতে যাচ্ছি না। মানে হচ্ছে দুর্বৃত্তায়ন হলো 72 থেকে 75-এ। সো তাহলে আমাদের স্বপ্ন ভঙ্গ হলো। সো আপনি একটু বলেন যে যে 71-এর সাথে যে ব্যাপারটা, চেতনাটা যেটা আমরা বলা হচ্ছে, যে 71-এর চেতনা, ঠিক আছে, চেতনা যদি গণতন্ত্রহীন শাসনের ঢাল হয়ে যায়, যেটা হচ্ছিল গণতন্ত্রহীন একটা শাসনের ঢাল, তাহলে তো সেটা ভণ্ডামি ছিল। 72 থেকে 75-এ যেমন ভণ্ডামি হয়েছে, আমার মনে হয় গত 16 বছরেও একটা ভণ্ডামি হয়েছে। এই ব্যাপারে কি কিছু বলবেন আপনারা? ইয়েস অর নো? হ্যাঁ, না, বলার যেটা হচ্ছে হলো যে আসলে আমাদের সবাই স্বপ্ন দেখেছে স্বাধীনতা। স্বাধীনতা বলতে যে অংশটুকু, ওই যে সত্তার স্বাধীনতা, সে অংশটুকু শুধুমাত্র পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে মুক্তিটাই শুধু না, ওদের কাছে ছোট হওয়া থেকেই শুধু না, এটা যে কোনো দেশের যে কোনো অপশক্তির হাত থেকে মুক্তভাবে বেঁচে থাকার নামই স্বাধীনতা। সেই স্বাধীনতার জন্যই কিন্তু আমরা 71 করেছি। সেই স্বাধীনতার জন্যই আমরা ইভেন সো-কল্ড মুসলিম মুসলিম বলে যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দিয়েছিল, তার থেকে আমরা বেরিয়েছি। সেখানে আমরা অন্যের কথায়, অন্যের চাপিয়ে দেওয়া আইডিওলজি থেকে শুরু করে ওদের মানে অর্থনৈতিক শোষণকে অ্যাকসেপ্ট করে আমরা স্বাধীন থাকতে পারিনি গত 16 বছর। এইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কষ্টের কারণ। এইটা থেকেই কিন্তু বেরিয়ে আসার জন্যই আমাদের এই আর কোনো উপায় ছিল না 24 ছাড়া। মাঝি ভাই, আপনি ইউ ক্যান অবশ্যই আনিস ভাই বলছেন, আমি আমার কথা হ্যাঁ, বেশি না, বলতে চাই না, আপনি প্লিজ টেক আমার কন্ট্রোল। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার আসলে মাঝি ভাই একটু বলে দিই, আপনি বলতে হয়তো দ্বিধা করছেন। ফর দ্য অডিয়েন্স যারা ফার্স্ট টাইম দেখছেন, মাজিব রহমান অটোয়াতে একজন প্রচন্ড অ্যাক্টিভ একজন ব্যক্তি, ডেফিনেটলি সামাজিক কমিউনিটিতে। কিন্তু ওনার আরেকটি পরিচয় যেটা আমি বলতে চাই, উনি হয়তো বলছেন 71 সালে উনি ওনার বাবাকে কখনো জীবনে দেখেননি, কারণ ওনার বাবা ওনার জন্মের আগেই আসলে মারা গিয়েছেন। সো এই গল্পটা যদি একটু বলেন। আমি আমি শুধু মানে এই জিনিসগুলো আমার গায়ের উপরে লোম উঠে যায় যখন আনিস ভাই বলছেন কথাটা, যে 71-এ আই রিপ্রেজেন্টেড টিম বাংলাদেশ, আমি নিজে করেছি যেভাবেই হোক, সার্কের মধ্যে 7টা দেশের মধ্যে, সেটা অন্য গল্প। কিন্তু টিম বাংলাদেশের পক্ষে যে সেই ধরনের, আমি যদি 24-এর কে সাপোর্ট করেছি, 24-এর জন্য কান্না করেছি আমরা, আর আমাকে যদি বলা হয় রাজাকার, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? দিস ইজ এ লেভেলিং, দিস ইজ ট্যাগিং। সমাজিব ভাই, আপনার বাবার গল্পটা একটু বলেন, দেন বলেন যে এই 2024 কি আসলে রাজাকারের আন্দোলন ছিল, নাকি এই 2024 আসলে মানুষের, আমাদের আন্দোলন ছিল? না, অবশ্যই। আই থিঙ্ক ফার্স্ট অফ অল আমার মানে আমার কাছে মনে হয়েছে যে চেতনার ব্যবসা যেটা, মুক্তিযুদ্ধের চেতনা যেটা, যে আপনি যদি ইফ ইউ আর স্পিকিং ফ্রম ইউর হার্ট, ইউ আর এগেইনস্ট মুক্তিযুদ্ধ, দ্যাটস নট দ্যাট হ্যাজ বিকাম কাইন্ড অফ এ থিং ইন দ্য সোসাইটি ইন বাংলাদেশ। আমার বাবার যদি আমি নিজে, আমার বাবা মানে 71-এ আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমার বাবা ওয়াজ নট এ ফ্রিডম ফাইটার, বাট হি ওয়াজ কিল ইন দ্য লিবারেশন ওয়ার। অ্যান্ড তখন আমার বয়স 1 বছরের মতো ছিল। সো জাস্ট তখন আমরা 10 ভাই বোন ছিলাম, এবং আমার মা একা একা 10 ছেলে মেয়েকে মানুষ করেছে তখন। মানে and ছোটবেলা আমার মা অনেক দিন ধরে ওয়েট করতো যে বাবা হয়তো কোনো একদিন ফিরে আসবে, কারণ বাবাকে যে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, বাবার লাশও পাওয়া যায়নি। তো কেউ যদি জিজ্ঞেস করে, আর বাবার কোনো, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তখন গ্রামে বাবার কোনো ছবিও নাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কেমন ছিল, আমার কাছে মনে হয় বাংলাদেশের পতাকাই হচ্ছে আমার বাবার মুখচ্ছবি বা প্রতিচ্ছবি। সো এখন এক একজনের এক একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে।
কারো থাকতে পারে, কেউ আওয়ামী লীগ থাকতে পারে, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, হোয়াটএভার। বাট ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ টু কল এ স্পেড। যেটা হচ্ছে আনফর্চুনেটলি আমরা ওভার লাস্ট 16 ইয়ার্সে আমরা লুজ করেছি, মানে অ্যাগ্রেভেট করেছে আর কি সমাজে। যেটা হচ্ছে আপনি যদি বিবেক থেকে কোনো প্রশ্ন করেন, সত্যকে প্রশ্ন করেন, আপনাকে বলবে আপনি হয় জামাত করেন নাহলে বিএনপি করেন। কেন? ইউ ক্যানট স্পিক দ্য ট্রুথ। তো আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় খারাপ লাগতো কি, যে আমরা সবাই আবার এটা জাস্টিফাই করতাম। আমরা ম্যাক্সিমাম আমাদের বুদ্ধিজীবীরা থেকে শুরু করে, আমি এখানে প্রবাস জীবনে দেখেছি, বাংলাদেশে দেখেছি, সবাই বলতো যে উপায় কি, এছাড়া তো উপায় নাই, অল্টারনেটিভ কি। বাট দ্যাটস নট দ্য সলিউশন, বিকজ ইউ হ্যাভ টু অলওয়েজ স্ট্যান্ড আপ ফর দ্য রাইট, অলওয়েজ ফর দ্য ট্রুথ। তো যেটা আমি দেখেছি যে যে ইউনিভার্সিটি থেকে শুরু করে সমাজে প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে বুট লিকিং বা লেজুর বৃত্তি, যেটা যেটা মানুষের স্বকীয়তা চলে গেছে। চঞ্চল চৌধুরীর মতন একজন বিখ্যাত অভিনেতাকে কেন বুট লিকিং করতে হবে, বা কেন বায়তুল মোকাররমের খতিবকে কেন দেশ থেকে পালাতে হবে? এই জিনিসগুলো আমাদের প্রত্যেকে নিজেকে প্রশ্ন করা উচিত, যে কেন, যে তাদের তো খতিবের তো দরকার নেই দেশ থেকে পালানোর, আনিস ভাই, আপনি কিন্তু চঞ্চল ইন্টারাপ্ট চৌধুরীর করতে মতো পারেন। লোককে তো দেশ থেকে পালানোর দরকার নেই, ইন্টারাপ্ট কেন না, কোনো করতে কথা হবে? মনে হলে হেল্প করতে পারেন প্লিজ, মাজীব না, ভাইকে, প্লিজ। হ্যাঁ, না, 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 স্যার, এটা মাজীব ভাই ইজ আমি ভেরি শুনছি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ হ্যাঁ, মাজীব ভাই। হ্যাঁ, না, ওই ওই সময়টা আসলে না, আমি বারে বারে লিঙ্ক করি 71-এর সাথে। আমি তখন, আমরা হয়তো ছোট, 71-কে বাদ দিয়ে তো আমাদের দেশ হয়নি। ঠিক ওইরকম 24 ছাড়া আমরা সেই যে স্বাধীনতার জন্য এত কিছু, সেই স্বাধীনতাও ফুলফিল হয় না। কিন্তু হ্যাঁ, মাজিব আসলে খুব ভালো কথাগুলো বলছিল যে আমরা কি করেছি, বুটলিকিং এর পর বুটলিকিং করেই চালিয়েছি এতটা দিন। এই 16টা বছর একটা স্বৈর শাসন কিভাবে জেঁকে বসছে, যদি না বিভিন্ন সেক্টর থেকে তাকে সহায়তা করা হয়েছে হুম। আমাদের। হ্যাঁ, বলে যেসব সামরিক, আধা সামরিক বাহিনী ওদের ওদের না হয় পুশ করেছে, কিন্তু যারা যারা আমাদের কালচারাল, ওই যে বললো কালচারাল সেগমেন্টে কাজ করেন যারা, ওরা কি করে দলে দলে জয়েন করলো, সাংবাদিকরা দলে দলে জয়েন করলো। জি, আমি একটু এ- দেখাচ্ছি এই মুহূর্তে আপনার কথার মাঝে। এই যে এই পোস্টারটা নিয়ে আমি গিয়েছিলাম 2024 সালে, আপনাদের দেখা যায় তখন এটা বলতে কি যে ভয় লাগতো, যে হাসিনা নামটা লিখবো, কি যে ও ভয় লাগতো রক্ত দিয়ে, ও কি যে ও ভয় লাগতো। আমরা মনে হয় 2 অগাস্টে করেছিলাম পার্লামেন্টের সামনে, লাই, মার্ডার, হুম, ডিসেপশন, ফ্যাসিস্ট, এই কথাগুলো বলতে আমার ক্যানাডিয়ান পাসপোর্ট লাগতো। আমার যদি ক্যানাডিয়ান পাসপোর্ট না থাকতো আমি তখন ভয় পাইতাম এই কথাগুলো বলতে, সেই সময়ের কথা বললাম। এবং হ্যাঁ, আমি আমার কথা না, মাজিব ভাইরা বলেছেন এবং অনেক ছবি আছে আমাদের অবশ্যই। আর এই যে আন্দোলন, আমি দেখাতে চাই 71কে আপনারা কিভাবে বলছেন যে এটা 71-এর চেতনা ছিল না। কোটা আন্দোলনের 20 শহীদ, আমাদের মনে হয় এটা আমাদের ডিউ, তাদের রেসপেক্ট দেখানো। এই এই হুম, এই যে শহীদ আবু সাইদ এবং মুগ্ধ, আমার মনে আছে সেই গল্প, যে এক ভাই বলছিলেন যে সে অফিসে বসে পানি খেতে পারছে না, যখনই অফিসে পানির বোতলটা নিচ্ছেন ওনার ভয় লাগছে এবং উনি মনটা খারাপ হয়ে যাচ্ছে, কাউকে বলতে পারছেন না, পানিও খেতে পারছেন না। কি একটা সময়, কি একটা অসহ্য, একটা নির্বোধ একটা টাইম। সেই সময়টাকে কিন্তু ইতিহাসে আমাদেরকে কখনো ফেলে দেওয়া যাবে না। আমাদেরকে বলা হচ্ছে এটা নাকি আমরা বোকা, এভরিথিং ওয়াজ সাজানো, এভরিথিং ওয়াজ প্ল্যান্টেড। আমরা বাঙালি জাতিকে সবাই এত বোকা মনে করে, আমরা হয়তো সত্যি, এখানেই আমি থামি, আমাদেরকে কেন এত বোকা ভাবে সত্যি। ইন্টারাপ্ট করতে চাইনি, শুনতে ভালো লাগছিল। 16 বছর আসলে এমন ভাবে গেছে, আসলে সবার জন্যই একটা, টু বি অনেস্ট, আমি স্বাধীনতার সময়টা চোখের সামনে দেখেছি। তখন আমি 6-7 বছর, আমি হ্যাঁ আন্দোলন মানে বঙ্গবন্ধুর বাসায়ও গিয়েছিলাম সেই 69-এর, মানে ছোট্টবেলা। আসলে এটা 70 হবে, কারণ ভাই আমি তখন অনেক ছোট, 6 বছরের একজন, মানে আমার সব ভাই বোনরা বড়, সবাই তখন ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন করে, মানে ছাত্রী লীগ থেকে শুরু করে। এবং তাদের আন্দোলনের মিছিল যে শেষ হতো সেই বঙ্গবন্ধুর বাসায়, এবং আমরা ওই 1 কিলোমিটার রেডিয়াসের ভিতর বড় হয়েও দেখেছি অনেক ভালো জিনিসও যেমন দেখেছি, ভীষণ খারাপ জিনিসও দেখেছি। ওইসব আলোচনাতে আমরা যদি নাও যাই, আমার কাছে মনে হচ্ছে যে গত 16টা বছর আমার চোখের সামনে সেই ঢাকার আমার বন্ধুগুলা
চাইনিজ রেস্টুরেন্টের বিয়েতে বসে আমি 2009 মানে আসলে বিক্ষিপ্ত ভাবে আলোচনা করছি। জি 2019 সালের একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে আমরা 4 বন্ধু, মানে 3জন হচ্ছে, ওরা সবাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে বুয়েটেরই। এক একজন বেশ ভালো ভালো জায়গায় অধিষ্ঠিত। কথায় কথায় জাস্ট জিজ্ঞেস করেছিলাম যে, এই কি রে, দেশ সব ভালোভাবে চলছে তো? উত্তর ছিল, শিবল এইখানে না, চুপ কর। চা মানে চাইনিজ রেস্টুরেন্টের ভিতরেও কথা বলতে ভয় পায়। আমার তখন ভীষণ রকমের, মানে কিভাবে বলবো যে, এটা কি আমি স্বাধীন দেশে আছি কি রে, তোরা এরকম হয়ে গেছে। শিমুল প্লিজ আর কথা বলিস না। দেন ওরা বাইরে বের হয়ে যা বলার বলে, যে শিমুল বিল পে করে আমরা যখন নিচে নেমেছি, নিচে নেমে রাস্তায় এসেছি, তখন বলছিল। তো এই ধরনের সিচুয়েশন গেছে। সুতরাং এই যে, মানে এই যে 24টা মানে অবধারিত ছিল। হুম 24-এ না হোক 23-এ হতো, 23-এ না হয়ে 24-এ হয়েছে, 24-এ না হলে 25-এ হতো। এটা হতেই হতো। হুম সুতরাং এটা এটা পুরোপুরি গ্রাস রুট থেকে চেঞ্জটা এক্সপেক্টেড ছিল হুম এবং চাওয়া হচ্ছিল। সুতরাং এইটা কেউ যদি বলে যে এইটা অন্য কারো চাপিয়ে দেওয়া, অন্য কোনো দেশ বা অন্য কোনো ইন্টারেস্ট গ্রুপে, আমি জি কিছুতেই বিশ্বাস করতে পারবো না। জি আপনি বলছেন গুম খুন হয়রানি একটা মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি ছিল সরকারের, তাদের দ্বারাই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে কি হতো, বাংলাদেশ ছিল সেটার আপনি এখন এই মুহূর্তে আপনি সেই স্টেটমেন্টটা দিলেন এবং আমরা জানি, আপনার কাছে আমরা দিলাম যে আসলেই সবাই যে আমরা জানি সেই সময় এই জন্য ছিল। এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছিল ইনভলভ, আমার বন্ধুরা ছিল, বন্ধুর বাবা মা বা বাচ্চা কাচ্চা অনেকেই গেছে, এবং যারা গেছে তারা তো হয়তো বিএনপি পন্থী ছিল, তারা জামাতপন্থী ছিল, তারা হয়তো আওয়ামী লীগের লোক গেছে, বাসদের লোক গেছে, ছাত্র ইউনিয়নের লোক, জাতীয় পার্টির লোক গেছে, কারণ বাচ্চার জন্য গেছে। আমার বন্ধু কেন গেছে, আমি বলি তুই কেন যাচ্ছিস, আমার মেয়ে গেছে আমি যাবো না। মজিব ভাই, আমরা অটো থেকে কেমন দেখেছি, বা আপনি এই যে মুক্তিযুদ্ধের সরকার করেছে, মানে এই প্রথম আমরা আসলে ওই একটা প্রশ্নই বারবার আসবো আজকের এপিসোডে, যে এটা নাকি 71 যুদ্ধের চেতনার পরিপন্থী ছিল যারা এটাতে অংশ নিয়েছে। এই জিনিসটা আমার হুম। কাছে খুবই আমি একটা ছোট্ট উদাহরণ দিই, হ্যাঁ। please, আপনি বলেন। মানে ত্রাসের ব্যাপারটা কি, এই যে আমরা বাংলাদেশ বিমান শুরু করেছে 2 বছর টরন্টো থেকে, রাইট? 2 বছর আগে টরন্টো, 3 বছর আগে টরন্টো থেকে শুরু করেছে। আমি বিমান নিয়েছি 2 বছর আগে। আমি অবাক হলাম যে বিমানে ওঠা মাত্রই আপনাকে 15 মিনিট ধরে শেখ মুজিবের ভাষণ শুনতে হবে। মানে কি পরিমাণে যন্ত্রণার, যে আপনাকে, এবং আপনি এসকেপও করতে পারবেন না, যে ভিডিও আছে না অটোমেটিক্যালি। আবার নামার সাথে সাথে তো শেখ মুজিবের দেশে স্বাগতম। তো আমার কাছে সবচেয়ে খারাপ লাগতো কি, এজ এ প্রবাসী, আমি দেখতাম যখন এখানে আমাদের অনেক শিক্ষিত আমাদের বন্ধু বান্ধবরা বা পরিচিত মহলে মানুষজন যখন এটাকে জাস্টিফাই করতো, বলতো না 2018 যে নির্বাচন হয়েছে, একজন হলেও সেই নির্বাচন ভ্যালিড হুম, আসেনি। তো এটা আমাকে সবসময় পীড়া দিত আর কি। তো এখন যেটা হচ্ছে কি, অনেকেই এখন যদি বলে কনস্পিরেসি থিওরি যে এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করা, yeah. আমার কাছে মনে হয় দেন ইউ আর জাস্ট ট্রাইং টু কনভিন্স ইউর না, সেলফ। ওইটা ওইটা তো একটা actually ওটা তো আপনার কি নিয়ামক ছিল যেটাকে বলে, যেটা হয়তো বা ছিল ক্যাটালিস্ট ছিল, তাই বলে বাংলাদেশের স্বাধীনতা তো ইন্ডিয়া একটা ক্যাটালিস্ট ছিল, সো হোয়াট। এক্স্যাক্টলি, আমি আমি ওইটা বলি, যেমন আমি বলি যে আই আমার কাছে মনে হয় হোল জিনিসটা ছিল টোটালি অর্গানিক। স্টুডেন্টরা যেরকম, এবং আই স্যালিউট টু দ্য স্টুডেন্ট, এই স্টুডেন্টের জীবন বাজি রেখে, আমি প্রথমেই বলেছি আমরা সবাই কি করেছি, সবাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, যে আল্লাহ দেখবে হাসিনাকে। কেন আবরার হত্যার বিচার, আবরারের বাবার কথা মনে আছে? আবরারের বাবা কি বলেছিল? সে সমাজের কাছে বিচার চায় নাই, সে আল্লাহর কাছে বিচার চেয়েছে। আমরা সবাই আল্লাহর উপরই, আল্লাহ অফকোর্স ইজ দ্য সুপ্রিম জাজ, বাট আমরা যে হিউম্যান যে জাজমেন্টটা, সেটা আমরা সমাজ থেকে পুরোপুরি চলে গিয়েছিল। তো যেটা হচ্ছে কি, আই সিম্পলি থিঙ্ক, মানে, এবং এটা লজিক্যাল, ইট ওয়াজ ভেরি অর্গানিক প্রসেশন, দ্য ওয়ে থিংস। তার মানে তো এটাও বলা যাবে না যে আচ্ছা, রাজাকার কি চাকরি পাবে, সেটাও কি তাহলে পার্ট অফ দ্য ওয়েস্টার্ন যে কনস্পিরেসি থিওরির মধ্যে ছিল, যে হাসিনা একসময় বলবে, তারপরে ওইটা সেটা আরো আপলোড করবে স্টুডেন্টদেরকে। তো যেটা হচ্ছে কি, যে অফকোর্স ক্যাটালিস্ট হয়েছে যখন অগাস্টের লাস্ট দিকে, আমি মনে করবো যে ইয়েস, ইউএসএ গট ইনভলভ। এখন আমি আবার আমার বন্ধুদেরকে যারা এটা বলে যে হ্যাঁ, আমি বলছি
if you support and if you have seen the subservience of India or India's hegemony, হুম। so what is the problem? কারণ পৃথিবীতে সব সময় সব দেশে কিছু না কিছু ভাবে কিছু কন্ট্রোল করছে, রাইট? সো হোয়াট ইজ দ্য হুম। প্রবলেম? লেটস সি নাও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কন্ট্রোল এ বিট, মাঝি ভাই, এখানে and কিন্তু you আপনি বলছেন আমেরিকা শুধু বলছেন, অনেক বলা হচ্ছে জামাত ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী, এটা বলতে হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। এই মুহূর্তে আপনারা যতগুলো ফ্যাসিস্টের দোসর যে দেখবেন, যারা অন্ধর মতো ভক্ত করে, তারা কিন্তু এখনো রিপেন্টেড না। তারা কিন্তু স্বীকারই করবে না তাদের কোনো ভুল ছিল। 2024 সালে আজকেও বলবে যে মাঝি তুমি একটা বোকা ছিলা, তুমি একটা ভোদাই ছিলা। আমাকে বলবে ইকো তুমি একটা ভোদাই ছিলা, তুমি বোঝোই না এই ব্যাপারটা। তারা কোনো স্বীকারই করে না তাদের কোনো ভুল ছিল 24 সালে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা মনে করে যে এটা একটা পুরো সাজানো খেলা ছিল। তো এই জিনিসটা তো মানা যায় না, এটা তো মানা যায় না আসলে। রাইট। আমার কাছে মনে হয় একটা জিনিস, আমার কাছে আমি সবসময় আমি এটা মানে খুবই লাইট টোনে বলি, বাস যে আওয়ামী লীগের যারা যারা অন্ধ সমর্থক, যারা যারা সাপোর্টার, এরা কিন্তু অসম্ভব, দে আর ভেরি লয়াল, এবং ওদের ওদের মানে ওরা নুন খেয়ে গুণ গায় কিন্তু। এবং কেন 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 একজন আওয়ামী লীগের একজন সাপোর্টার কিন্তু 1000টা বা মানে 100,000 সাপোর্টারের সমান আর কি, না, অন্যান্য কেন কেন তারা সবকিছু বলে, যে কোনো একটা সমস্যা বললে তারা বলে যে যে কোনো আওয়ামী লীগ যে কোনো সমস্যা। আমি একটু কথা বলছি কারণ আপনাদেরকে হেল্প করার, আমরা একটু ফোকাস কথা বলছি। আপনি কিন্তু অন্যদিকে আমাকে কাউন্টার করে দিয়ে যাবেন, কারণ যে কোনো সময় বলে যে এই সমস্যা ওই সমস্যা। কে আছে এখানে? ওর দাদা কি করতো দেখো তো, ওর দাদা রাজাকার নাকি? আচ্ছা, ওর বাবা ওর চাচা কি রাজাকার ছিল? আচ্ছা, ওর খালু খালু শ্বশুর রাজাকার ছিল? তারা সবসময় খালি রাজাকার ট্যাগিং করতো। হোয়াট ইজ আমি দিস? আমি কি এখানে জাম্প ইন করতে পারি? আহ আমি সচরাচর কখনো সোশ্যাল মিডিয়াতে পলিটিক্যাল স্টেটমেন্ট দিতাম না, কিন্তু আমার এই জীবনের প্রথম পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে হচ্ছে 16ই জুলাই, যখন এই কথায় কথায় মানে শুনতে শুনতে রাজাকার 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 সব, তখন প্রথম স্টেটমেন্টটাই হচ্ছিল বাংলাদেশের স্বার্থের উপরে অন্য যে কোনো দেশের, আবারও রিপিট করছি, বাংলাদেশের স্বার্থের উপরে অন্য যে কোনো দেশের স্বার্থকে যে বা যারা প্রাধান্য দেয়, সেই রাজাকার। সে শুধু পাকিস্তানি রাজাকার হতে হবে না, সে ভারতীয় রাজাকারও হতে পারে। সুতরাং প্লিজ, কথায় কথায় রাজাকার ত্যাগ করার আগে মিররের সামনে দাঁড়ান। আমার স্বাধীনতা শুধুমাত্র পাকিস্তানের হাত থেকে মুক্তির স্বাধীনতা না, আমার স্বাধীনতা প্রতিবেশী যে কোনো দেশের, বার্মা হোক বা ভারত হোক, তার হাত থেকেও বেঁচে থাকার, ইন্ডিপেন্ডেন্টলি বেঁচে থাকার স্বাধীনতা। সুতরাং সেখানে রাজাকার শুধুমাত্র পাকিস্তানি হলেই সে রাজাকার বা সেটা না। সো এই ডেফিনেশনটা আমি বলতে চাইছি একই কথা, যে আমার দেশের স্বাধীনতার উপর, আমার দেশের স্বার্থের উপরে অন্য যে কোনো দেশের স্বার্থকে যে প্রাধান্য দিবে, যে ব্যক্তি, দল, গোষ্ঠী, সে বা তারাই রাজাকার। ওকে, আমি এখন বললে সমস্যা হয়ে যাবে, আমাদেরকে ট্যাগ করা হয়ে যাবে খুব ইজিলি। জামাত হিসেবে আমি জীবনেও জামাতকে ভোট দিইনি, অন লাইভ বলছি। আমি আসলে বাংলাদেশে থাকতে দুটো ইলেকশন হয়েছে, আমি বাংলাদেশ বড় হয়েছি ফুলে অনেকদিন, 25 বছর বাংলাদেশের বাইরে। আমি কোনো দলকেই ভোট দিতে পারিনি আসলে, ইলেকশনে ভোট দিতে মতো আমরা ছিলাম না। ওই কিছু গ্রুপ ছিল না যারা ভোট দিতে যেত না, সেটা হচ্ছে আমি। বিএনপিও ভোট দিইনি, আওয়ামী লীগও ভোট দিইনি। তো যেটা আমি মাজিব ভাইকে বলতে চাচ্ছি, মাজিব ভাই, বলা হচ্ছে যে হ্যাঁ রাজাকার ছিল, কিন্তু পাবনা ইলেকশন হলো। আমি যে লজিক্যালি চিন্তা করি, আমরা যখন বাইরে আসি, তো ইলেকশনে তো তাকে অ্যালাউ করছেন, সে তো ইলেকশন করে এসে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। তারকে আপনি কেন বলছেন সে 71-এর বিরোধী ছিল? ইয়েস। অপরাধী ছিল? ইয়েস। কিন্তু তাকে ইলেকশন করতে দিয়ে সে তো হয়েছে, তাকে আপনি মিনিস্টার করছেন বিএনপি, আপনি আওয়ামী লীগ তার সাথে জোট বাঁধেন করছেন। সো আপনি তো লেজিটিমেট করে ফেলছেন, ইটস পলিটিক্যাল সিস্টেম। তারপরে এখন তাকে ধরলে আপনি তাকে মনে করছেন একটা বেজি রাস্তার মধ্যে। কালকে কি করা হতো, 16 সালে কি করা হতো, আবরারকে কি বলা হয়, ও রাজাকার, ওকে আপনি পিটিয়ে পিটিয়ে মারলেন। মানে ও মানুষ না, ও হচ্ছে একটা হচ্ছে যে কেমন একটা ব্যাঙের মতো কোন একটা ব্যাপার। একটা ব্যাংকে যেভাবে পিটায়, রাজাকার যদি কাউকে লেভেল দেওয়া যায়, তাকে ব্যাঙের মতো পিটিয়ে মারা যায়। ইজ ইট একটা সিভিলাইজড একটা, মানে আমি আই ডোন্ট, ইটস ডাজন্ট ম্যাচ। আমি ভোট দেবো না, কিন্তু তাকে আপনি ব্যাঙের মতো মারবেন, এটা কি কথা? তো মজি ভাই, আপনি একটু বলেন যে একটু 71 আবার ব্যাক করি, যে আপনার যদি আই ডোন্ট নো আমি বলতে পারছি কিনা সত্যি কথা নাকি। আই ডোন্ট ওয়ান্ট টু গাইড ইউ টু
my conception, but I am just asking you because you are senior. হ্যাঁ, সো মানে কি কি মানে 71 সরি জানতে চাচ্ছিল কি কোয়েশ্চেনটা? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এটাই যে একাত্তরের চেতনা থেকে না থাকলে যে যার মধ্যে একাত্তরের চেতনা আছে সে 24-এর চেতনায় কিভাবে যায়, এরকম একটা ব্যাপার। কারণ তা আমার এই তো মনে মুহূর্তে হয় যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 71 কিন্তু আমরা যুদ্ধ করেছিলাম কি যে স্বাধীনতার জন্য, মুখ্য স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, তাই না? আমরা সেটাই দেখেছি কিনা, আমরা দ্যাটস হোয়াট উই লস্ট রাইট ওভার লাস্ট 15 or 16 ইয়ার্স। হ্যাঁ, এর মাঝখানেও কিছুদিন লুজ করেছি সামরিক শাসনের সময় 90s-এ এটসেট্রা। বাট আমরা যখন দেখেছি যে স্বাধীনতার জন্য আমরা লড়েছি, যেই মুখের ভাষার জন্য, সেই মুখের ভাষায় আমরা হারিয়েছি। যে দুর্নীতি বলেন, আর সমাজের সক্রিয়তা বলেন, বা কারোর কথা বলার ক্ষমতা বলেন, আর সেটাই আমরা লুজ করেছি। তো 71-এ মুক্তিযুদ্ধ যে কারণে করা হয়েছিল, সেই একই জিনিসগুলা কিন্তু 24 মানে 20 আই থিঙ্ক লাস্ট 15 or 16 ইয়ার্স ধরে সেটাই চলে আসছে। সেই জন্য আরেকটা স্বাধীনতার খুবই দরকার ছিল, কারণ হচ্ছে টু রিভাইভ দ্য ইন্ডিপেন্ডেন্স দ্যাট উই গেইনড। কারণ কথায় আছে না যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন, কিন্তু এবারে এবং আসছে সেটাই কিন্তু হয়েছে, কিন্তু ইয়েস, ভেরি সেটাই গুড পয়েন্ট। হয়েছে। ইয়েস, ইয়েস। আমরা শেষের দিকে আসছি, যে আমরা লাস্ট ফেজে আসছি আজকের আলোচনা, যেটা রেভলিউশন যখন একটা হয়, এটা তো মানে গর্জন, একটা হুঙ্কার মানুষের, পিপল। কিন্তু রিবিল্ডিংটা এখন যে সময়টা যাচ্ছে, এটা কিন্তু প্রেয়ার অফ দ্য নেশন। দিস ইজ নট রিয়েলি ইজি। একটা সারা দেশ এখন আসলে প্রার্থনা করছে, কারণ একটা ভ্যাকুম তৈরি হয়েছে। প্রকৃতি যেমন শূন্যতা পছন্দ করে না, রাজনৈতিক অবস্থায় শূন্যতা বলে কিছু নাই, ভ্যাকুমটা। এবং এই ইন্টারিম সরকার আমরা জানি যে ডেফিনেটলি দে আর নট গোয়িং টু স্টে ফর এভার। হ্যাঁ, কেউ বলছে 1 বছর 2 বছর, আপনি খুব গালি দিলেও বলতে পারেন তাদেরকে, মানে একটা মানে সবচেয়ে ওয়ার্স্ট বলতে পারেন, যারা তো 5 বছরের বেশি থাকবেও না। 5 বছর থাকবে না, যে কথা বলছি, আর কত বলবেন, তারা তো 16 বছর থাকতে পারবে না, এটা কোনো কথা হতে পারে না, তাই না? এটা তো কেউ আনরিয়ালিস্টিক। সো রিবিল্ডিং এর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো ঠিক আছে, আমরা আবার ব্যাক করি, যে তার মানে এই না যে আমরা এগুলো নিয়ে পরে এপিসোডে কথা বলবো হয়তোবা। আজকে আমি একটু জিজ্ঞেস করি যে আনিস ভাই আপনার কাছে যাই, মাজিদ ভাই আপনার কাছে যাই। আজকে আপনারা আসলে যে 2024 সালের 1 বছর আগের কথা চিন্তা করেন, যে আমরা আসলে কি মনে পড়ে, কোন কাহিনীগুলো মনে পড়ে, যে যে 2024-এর যে কেন, মানে ইভেন অনেকে বলে না যে এখন যা হচ্ছে, বিকজ এটা বলতে ভুলে গিয়েছিলাম যে স্টেক হোল্ডার্স। একটা রেভলিউশন যখন হয় তখন অনেকগুলো স্টেক হোল্ডার্স একসাথে কাজ করে। সো রেভলিউশনের পরে যেটা হয় যে স্টেক হোল্ডাররা তারা নিজেদের বেনিফিট নেওয়ার জন্য বিভিন্নভাবে অ্যাঙ্গেলে বিভিন্ন প্লে করছে। কিন্তু আমরা তো সাধারণ জনগণ ছিলাম। উই গো ব্যাক টু আওয়ার ওয়ার্ক, এগেইন সেইং দ্যাট। সো আমাদের তো আসলে স্টেকটা ছিল হচ্ছে স্বাধীনতার এবং শান্তি, এবং একটা সাস্টেনেবিলিটি, একটা স্টেবিলিটি। সেই দিকে আমরা কতটুকু যাচ্ছি, বা 24-এর 71 থেকে 24 থেকে সামনে কেমন দেখছেন? একটু আনিস ভাই, আপনার অন্য কোনো প্রসঙ্গ থাকলো প্লিজ, আমরা শেষ না করবো। ঠিক আছে। তো আসলে গুছিয়ে বলার ব্যাপারে সেইটুকুই বলতে পারি যে গত 15-16 বছর ধরে, আরেকটু আগে যে আসলে যে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাবে পলিটিক্যাল সিস্টেমের উপরে, পলিটিক্যাল পার্টি উইল রান দ্য কান্ট্রি, তাই না? পলিটিক্যাল পার্টির যে লিডারশিপ, ওই লিডারশিপ যদি থাগতন্ত্রে বিশ্বাস করে, পুরোটা যদি থাগসদের আস্তানা হয়ে যায়, তাহলে ওটা নামে পলিটিক্যাল পার্টি, কিন্তু ওরা কন্টিনিউয়াসলি যেমন সাইফন করেছেন, মানে বিলিয়ন্স অফ ডলার্স ওর দ্য লাস্ট 15-16 ইয়ার্স, থাগসদের কাজ করেছে। আমাদের এখন পলিটিক্যাল লিডারশিপটা চেঞ্জের খুবই খুবই দরকার, এবং সেইখানে মার্জিত এবং আসলে বিভিন্নভাবে পলিটিক্যাল সিস্টেমটা কিভাবে কাজ করে, দেশের অর্থনীতি থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্র চালানোর ব্যাপারে যারা সঠিক জ্ঞান আছে এবং নিয়ে অ্যাপ্লাই করার মতো ক্ষমতা আছে, কম্পিটেন্ট, ওইরকম লোকজনের কাছে পলিটিক্যাল সিস্টেমটা যাওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে ওকে, ভালো কথা, এনসিপি ট্রাই করছে, নতুন একটা বাতাস এনেছে, যে হোপফুলি ইট উইল
মানে তারা ফ্লারিশ, তারা শিখছে, ভুল থেকে শিখছে। হ্যাঁ ভুল থেকে শিখছে, একটা ফ্লারিশ করে ওইটার দিকে তাকিয়ে হয়তো আমরা বলতে পারি যে ওরা যদি সত্যি সত্যি ফ্রেশ এয়ার আনে, তাহলে এক্সিস্টিং পার্টিগুলাও তাদের লিডারশিপে সেই থাগসদের হাত থেকে নিজেদের পার্টিকেও রক্ষা করবে, এবং আমাদের হোল পলিটিক্যাল সিস্টেম রিফ্রেশ হবে। যেটুকু বলা হচ্ছে যে 71-এর যে আমাদের স্বাধীনতা, ওইটার ভাওটা যে 24 আমরা নিয়েছি, ইটস ভেরি মাচ লাইক দ্বিতীয় স্বাধীনতা কেউ বলে, বা স্বাধীন যাই যা বলুক, যে যাই নাম, এটা ইটস এ ভাও। অনেক সময় হচ্ছে যে ওই যে বিয়ের পর ভাও নেওয়া, যেটা রিভাইভ করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা সেই সুযোগটা পেয়েছি। এবং আমি সেই দিকে তাকিয়ে আছি যে আমরা আমাদের আসলে সবাই মিলেই, সবাই মিলে ডাজন্ট মিন দ্যাট দ্যাট ইনক্লুডিং থাগসরা থাকলে সবাই মিলে হবে না, কিন্তু আমরা ফ্রেশ এয়ারের সাথে সাথে আমাদের দেশটাকে সুন্দর পথে নিয়ে যাব ইনশাল্লাহ, সেইটুকুর দিকে তাকিয়ে আছে। না, যেহেতু আপনি খুব ভালো পজিটিভ বললেন, আপনাকে যেতে দিচ্ছি না, একটু যদি থাকতে পারেন প্লিজ থাকেন। আপনি যে একটা কোশ্চেন করছেন মজিব ভাইকে, সেই কোশ্চেনটা দেবো। কোশ্চেনটা হচ্ছে, আপনি যে বললেন আমাদের বাংলাদেশের জনগণ কি আসলে তা চায়? বাংলাদেশের জনগণ কি ভদ্র, শিক্ষিত, মার্জিত ভাষায় কথা বলে এই ধরনের নেতাকে নেতা বানাতে চায়? ডক্টর ইউনূস, চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বলা হচ্ছে ইউসুফ সরকার, তাকে কি কত রকম প্রতারণায় করা হচ্ছে। ভদ্রলোকের দেশ তো বাংলাদেশ না, ডোন্ট ইউ থিঙ্ক? কারণ আমি কেন বলছি, সেকেন্ড কোশ্চেন আপনার, আমি যেটা বলে থাকি ডাবল লোড করছে মাজিব ভাই। এক নম্বর কথা, বাংলাদেশের জনগণ কি এই ধরনের ভদ্র পলিটিক্স কে আসলে করা সম্ভব এই আমার দেশে, বাংলাদেশে? নাম্বার টু হচ্ছে যে, ভুলে যাচ্ছি, নাম্বার টু হচ্ছে যে 72 থেকে 75 দেখেন, 71 যারা স্বাধীন করলো, বঙ্গবন্ধু ছিলেন না, তারপরেও তাকে যারা হেল্প করলেন, আমি নাম বলতে পারি, আপনি দেখতে পাচ্ছেন তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ডক্টর কামাল হোসেন, শামসুল হক, আরো অনেক নাম শুনি। বিভিন্ন হলের ভিপিরা ছিলেন, যারা ছিলেন মেধাওয়ালা এবং বনেদি, তারা তারা সব সরে গেল 72 থেকে 75-এ। সব মাস্তান বাহিনী চলে আসলো, পুরা মাস্তান দুর্বৃত্তায়ন হলো। এবারও তো তাই হবে, এবং বাংলাদেশের মানুষ যেটা নিল, পারলে মারলো, মারলে আবার করলো। দিস ইজ বাংলাদেশ, আবার দুর্বৃত্তায়ন হবে এই দেশের। মাজিব ভাই, এই প্রশ্নটাই আমাদের লাস্ট প্রশ্ন। মাজিব ভাই, তারপরে আনিস ভাই। হুম। আমি কিন্তু আশাবাদী মানুষ, ঠিক আছে। আমাকে অনেকেই যখন বলে, কারণ ইউনো যারা স্পেশালি এই চেঞ্জে যারা হ্যাপি না, তারা তো মনে করেন যে ডুবন্ত মানুষের খড়কুটা ধরে রাখার মতন, রাইট, একটু ছুতো ধরে। অনেক ভালো কিছু কিন্তু গত বছর 1 বছর হয়েছে, কিন্তু কিন্তু আমরা যেটা করেছি কি, আমরা ভালো জিনিসটাকে হাইলাইট না করে আমরা শুধু ছোটখাটো জিনিস খুঁজি এবং সেটাকেই বলি। তারপর আমরা বলি কি, ও আচ্ছা, এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম, বা এই জন্যই তো আগে হাসিনা সরকার ভালো ছিল। বাট আমার কথা হচ্ছে কি, আমি জিজ্ঞেস করি, ওয়ার ইউ হ্যাপি এট দ্যাট টাইম ইন 2024? বলছে নো। I said, then why don't you be optimistic? Now there is a choice whether it can be good or it can be bad, right? Previously, it was getting worse. So as a sensible person, তোমার কি এটা সাপোর্ট করা উচিত না? তো পার্সোনালি আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকেরই সাপোর্ট করা উচিত এবং সেন্সিবল হওয়া উচিত। আর আমি আরো কয়েকটা তোমার 2 পয়েন্টের, আমরা কিন্তু আমাদের তো অনেকগুলো আইডেন্টিটি আছে, রাইট? বাংলাদেশি জাতি একটু কিন্তু আমরা অনেক, আমাদের কবিরা একটু বোধহয় বেশি বাড়িয়ে বলে আমাদের জাতি সম্বন্ধে, আমাদের ন্যাচারাল সৌন্দর্য সম্বন্ধে। তো যেটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে আমরা মুসলমান জাতি, আমাদের ম্যাক্সিমাম মুসলিম, এবং ইসলামে বলে ধৈর্যশীল হতে। বাট আমরা হচ্ছে সবচেয়ে অধৈর্যশীল জাতি। আমরা 2 মাস না যেতে আমরা বলেছি কি, যে দেশে তো কিছু আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না, অথচ কিন্তু আমরা নিজে সাপোর্ট করছি না। আমরা নিজের প্রত্যেককে নিজের অবস্থান থেকে আমরা কাজটা করছি না। আমরা আজকে ইন্ডিয়াকে দোষ দেই। আমার তো মনে হয় আওয়ামী লীগ সবচেয়ে যদি ভালো করতো, বা আমাদের দেশের মানুষের সবচেয়ে বেশি শেখার আছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার দেশপ্রেম কি। এবং ওভার দ্য টাইম, তুমি যেটা বলছো, যে সেটা হচ্ছে কি, আমরা ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছি। আর লুক এট ইন্ডিয়া, এই যে ওরা আপনি দুটো কথা ইনস্টিটিউশনগুলোকে। বলছেন, একটু সরি, আপনাকে হেল্প করেছি, সরি, আমি সরি টু ইন্টারাপ্ট, আমার বদনাম হয়ে গেছে যে আইন শৃঙ্খলা নাই কারণ ফোকলা করে গেছে। তো আপনারা তো পালাইছেন সবাই, পুরা ফোকলা করে গেছেন দেশটাকে, আইন শৃঙ্খলা নাই। নাম্বার টু হচ্ছে বলা হচ্ছে, এই হাসনাত, আমি শুনছি কানে নিজের কাছে, হাসনাত কোথাকার বংশধর, এটা তো চোরের ছেলে পেলে, এরা যে বাপের পরিচয় নাই, ছোট লোক। আপনি, জওহরলাল নেহেরু ছিল, আপনি নরেন্দ্র মোদী তো চা আলা। নরেন্দ্র মোদী যদি চা আলা থেকে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে, তাহলে আমার বাপের পরিচয় কেন লাগবে?
আজকে হাসনাত হবে, নাইলে হাসনাতের থেকেও আরো নিচু স্তরের কেউ একজন চলে আসবে। ইফ ইউ টক ফর দ্য পিপল ইউ ক্যান বি দ্য লিডার অফ দ্য পিপল। ইজ ইট রাইট। নট? দ্যাট শুড বি দ্য থিং। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই যে ভ্যালু স্ট্রিম চেঞ্জটা বাংলাদেশে খুব দরকার, স্কুল থেকেই শুরু হওয়া উচিত। কারণ হচ্ছে কি, এই যে আমি অবাক হলাম, আমি যখন ডিসেম্বরে বাংলাদেশে গিয়েছি, যখন আমাকে পরিচিত মানুষজনই বলতেছে এই ছাত্রদেরকে তো আমি ভোট দিব না। আমি বলছি কেন? তো এরা কি জানে? আমি বলছি আপনি কয়দিন আগে এদেরকে আল্লাহর উপর, হাসিনাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, স্বৈরাচার সরকার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। এরা জীবন বাজি রেখে, আপনি আপনার ছেলে মেয়েকে দিয়েছেন? আমি আমার ছেলে মেয়েকে পাঠিয়েছি? পাঠাইনি। এরা জীবন বাজি রেখে শেষ করেছে। পরে তো অন্যান্য পলিটিক্যাল পার্টি আসছে ফায়দা তোলার জন্য, রাইট? আপনি এখন বলছেন যে আপনি এদেরকে একটা চান্স দিতে চান না, এদেরকে ভোট দিবেন না। তো একই কথা যে আমরা 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 মুজিবকে সম্মান দিতে পারিনি, এটা আমাদের জাতি হিসেবে আমাদের ব্যর্থতা। আমরা জিয়াকেও দিতে পারি নাই, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দিতে পারিনি। কিন্তু আমরা একটা জাতি হিসেবে আমরা অসম্ভব হুইমসিক্যাল। আমরা কাউকে নামাতে আমাদের 1 মিনিট লাগে না, কাউকে আবার উঠে যাওয়া 1 মিনিট লাগে না। আনিস ভাই কিছু সো বলবেন, ভুলে যাবেন, সরি বলেন আনিস ভাই। তো না, আসলে এই এত বড় পরিসরের কথা এত ছোট্ট জায়গায় এত কম সময়ে বলা ওর খুব টেক ইউর ডিফিকাল্ট। টাইম। ওই যে একটা কথা খুব মজিদ খুব সুন্দর করে বলছিল যে কথায় কথায় বলে যে 2 মাস পরেই বললো যে হ্যাঁ, আমরা মানে উন্নতি হচ্ছে না, আর সব ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, এটা সেটা। এবং আগে ভালো ছিলাম, ফিরে যাওয়ার। আগে ভালো ছিলাম মানে এটা তো সেই কি বলবো, যে যারা সকল স্বাধীনতার চেতনার নাম দিয়ে আমাদের প্রতিটা ব্যাপারে এত পিছিয়ে দিয়েছে, সেই স্বাধীনতা চেতনাকারীদের আর কি প্রশ্ন করা যায় যে স্বাধীনতার পরপরই 72 থেকে 75 আমরা ভীষণ খারাপ অবস্থায় গেছি। ডাজ ইট মিন দ্যাট ওই সময় কেউ যদি বলতো যে আমরা আগেই ভালো ছিলাম, সেটা যারা বলতো আর এখন যারা স্বাধীনতা ব্যবসা করে বলে যে আগে ভালো ছিলাম, পার্থক্যটা কোথায়? তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? সেই একই রকমই তুমি এক্স্যাক্টলি। পার্থক্যটা, সেইটাই আর কি বোঝার বিষয়। আর আর ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ, খুব সুন্দর কথা যে আমাদের আসলে আমি জাতিগত দোষ না, জাতি আসলে অনেক বড় একটা জিনিস। ব্যক্তিগত দোষ, ব্যক্তির আয়নার সামনে দাঁড়ানো দরকার। প্রতিটা ব্যক্তি এখন 18 কোটি মানুষকে আয়নায় দাঁড়াবে, সেটা সম্ভব না। না বড় কিন্তু যারা আনিস ভাই, সরি আপনাকে ইন্টারাপ্ট করে, হুম, আপনি দেখেন কথা ঠিক কিনা, আমি বারে বারে ইন্টারাপ্ট করি যে হুম, কারণ হচ্ছে যে আমাদের কম্পিটিশন তো বেশি, ছোট্ট দেশ, 18 কোটি লোক। সো হুম, যখন কম্পিটিশন বেশি হয় তখন হচ্ছে যে একটা খাবার নিয়ে, এক হুম, প্লেট খাবার নিয়ে কামড়া কামড়ি ব্যাপার। হুম, সো আমি যদি একটু পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিলেই, আমি যদি পাঁচটা, আমার এক মুঠো খাবার বেশি হয়, এক লোকমা, হুম, আমার পিজা পাই যদি একটা জায়গায় তিনটা হয়, তাহলে তো আমি রাইট। বেনিফিট পাচ্ছি। সো খুব কম কম, খুব চিপ চিপ কারণে আমি আমার নিজের আবেগ মানে আত্মাটাকে বিক্রি করে দিই। এটাই তো বাংলাদেশ। ঠিক কথা। এবং আমাদের যে ওই যে উম, হুম, খুব সম্ভবত 92 90-তে বোধ হয়, 90-তে ওই যে এরশাদের বিরুদ্ধে, স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যখন নূর হোসেন গায়ে আর বুকে আর পিঠে স্বৈরতন্ত্র নিপাত যাক, কিন্তু যে কথাটা গণতন্ত্র মুক্তি পাক, সেই গণতন্ত্রের ডেফিনেশনটা আমাদের 18 কোটি মানুষ কতটুক জানে, কতটুক বোঝে, ওইটা আমাদের প্রাথমিক শিক্ষার পার্ট হওয়া দরকার। গণতন্ত্রের ডেফিনেশনের ভিতরে ভোটই শুধু না, কিন্তু আইনের শাসন কিন্তু একটা ম্যান্ডেটরি, ইকুয়াল হবে আইন। এই জিনিসগুলা, এগুলো ওভারনাইট চেঞ্জ হবে না। সেই জন্যই প্রাথমিক যে আমাদের প্রায়োরিটি সেট করতে হবে, এবং সেটা হচ্ছে যে নতুন পলিটিক্যাল লিডারশিপ যারা এইসব জিনিসগুলা সত্যিকার ভাবে ধারণ করে। দেশের 18 কোটি মানুষ ওভারনাইট ঠিক হয়ে যাবে না, কিন্তু পলিটিক্যাল লিডারশিপকে দিক নির্দেশনা দেওয়ার জন্য শক্ত হাতে দাঁড়াতে হবে। সেই জন্য যে প্রাইমারি স্কুলগুলোতে গ্রেড 1 2 3-তে বছরে 52 সপ্তাহে 20টা 20টা হাতে কলমে যে কি করে শেয়ার করতে হয়, এবং কিভাবে ব্যক্তিগত ডিসিশন মেকিং না, সামষ্টিক ডিসিশন মেকিং
অনেক স্ট্রং হয়, এইটুকু বুঝতে শেখানো, ওইটা ডেমোক্রেসির প্রাইমারি রিকোয়ারমেন্টস। ইটস নট টু ডিফিকাল্ট ইস্যু, ইটস নট এ খুব বেশি কিছু। আমাদের শিক্ষা ব্যবস্থায় পয়সা কিন্তু খুব কম দেওয়া হয়, এবং শিক্ষা ছাড়া আমাদের জাতিগত, যতই বকাবকি করি, জাতিগত উন্নয়ন সম্ভব না। এবং ওকে, এইটার জন্য থ্যাংক ইউ। এইটুকুই আর কি বলতে চাচ্ছি। না ঠিক আছে, আপনার আমি লাস্ট কমেন্ট একটা নিব, তার আগে আমরা শেষ করছি। আপনি যেটা বললেন যে শিক্ষা, তবে মেয়েদের শিক্ষা খুব ভালো, এবং গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক বলেন, বাংলাদেশের উন্নয়নের সেই ব্যাকবোনটা কিন্তু মেয়েরাই, তাই তো? এবং তার মাধ্যমে এসেছে মেয়েদের, ঠিক কিনা? প্রাথমিক শিক্ষা আমরা কিন্তু গ্রেড 1, 2, 3 কে একেবারে, কারণ ওই বয়সটাই হচ্ছে প্রাথমিক ভাবে বুঝতে শেখার সময়। যদি না আমরা না, কিন্তু আন্ডারমাইন আনিস করছি। ভাই, না এটা বলা যাচ্ছে না আনিস ভাই। আপনি বলছেন প্রাথমিক শিক্ষা, মাঝি ভাই দেখেন যে যারা এখন আপনি বলেন গোয়ালন্দ, গোবিন্দগঞ্জ, তারপরে কোন জায়গায় মারামারি হলো, গোপালগঞ্জ, এই ছাত্র ইউনিয়ন উপজেলা সদরে যেগুলার নেতা মারামারি করতেছে, এগুলো তো হ্যাঁ, সবাই অ্যাটলিস্ট 8-9 পাস, 8-9 হ্যাঁ, প্রাথমিক পাস তো করে আসছে, তারপরে 8-9 এসে তো এইটা না, উড়ে উড়ে ওইটা না, গেছে। আমি হয়তো কথাটা ঠিক মতো বোঝাতে পারিনি। যে জিনিসটা হচ্ছিল যে নেশন বিল্ডিং এর জন্য আমরা ওভারনাইট যেগুলো জিনিস চাচ্ছি বসে বসে, যে দেশ একটা খুব সুন্দর সিস্টেমের ভিতর চলবে, ঠিক আছে। সেই সিস্টেমটুকু আনার জন্য আমরা সবাই কিন্তু বিদেশে যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গেছি না, মানে ইয়েতে যাইনি, শ্রমজীবী হিসেবে ধরেন মধ্যপ্রাচ্যে যেতে হয়নি আমাদের, তাদের কিন্তু আসার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমাদের সিস্টেম কাজ করে না আমাদের দেশটাতে। সেইটাই, ঠিক সেইখান আছে, আমরা থেকেই আর এখানে কি আমার রাখবো। বলাটা। থ্যাংক ইউ মুজিব থ্যাংক ভাই। ইউ। ওই প্রশ্নটা ওইখানেই, যে লাস্ট প্রশ্নটা এটাই, যে লাস্ট, তারপরে আমরা লাস্ট প্রশ্ন করবো, তারপরে আপনি 30 সেকেন্ড কমেন্ট করে শেষ করবো। ডেফিনেটলি লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে তাহলে আমাদেরকে 10 থেকে 15 বছর মিনিমাম ওয়েট করতে হবে। সো এই যে ট্রানজিশন পিরিয়ডটা ওভারনাইট হবে না, 10 থেকে 15 বছর ওয়েট করার মধ্যে ধৈর্য রাখতে হবে, কি রাখতে হবে না কাইন্ডলি বলেন। এর মধ্যে তো কালকে সকের দুর্নীতি বন্ধ হবে না, কালকে থেকেই কালোবাজারি বন্ধ হবে না, কালকে থেকেই এই বাজার দুর্নীতি হবে না, এই যে মাস্তানি বন্ধ হবে না, তারপরে উপজেলাতে কিছু মেয়েদেরকে টিস করা হবে, কিছু কিছু ছেলে বখাটেপনা করবে, এটা কালকে বন্ধ হবে না, কালকেই পুলিশের বিরুদ্ধে এরকম হবে না, আর্মির সাজোয়া জানে আপনারা অ্যাটাক করতেছে, আর ইউ ক্রেজি, আর্মি উইল অ্যাটাক ইউ ব্যাক ডেফিনেটলি। সো এগুলো কালকেই বন্ধ হবে না, একটু সময় লাগবে, 10-15 বছর, ঠিক কিনা? এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। সময় দিতে হবে তো কিছুটা, নাকি দিতে হবে না? অবশ্যই অবশ্যই সময় দিতে হবে। যেটা বলছিল আনিস ভাই, যেটা হচ্ছে ভ্যালু সিস্টেম। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা যে কোনো সিঙ্গাপুর বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, একটা বাচ্চাকে ছোটবেলায় স্কুল থেকে যে ইন্টেগ্রিটি অ্যান্ড অনেস্টি অ্যান্ড এথিক্স জিনিসটা শেখানো হয়, সেটা কিন্তু সারা জীবন ওদের রয়ে যায়, কিন্তু ফাউন্ডেশন ইজ ভেরি স্ট্রং। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যখন একটা বাচ্চা দেখতেছে, ক্লাস 5 বাচ্চা দেখতেছে, সে প্রশ্নপত্র ফাঁস, তার বন্ধু প্রশ্নপত্র পেয়েছে, আর সে হয়েছে GPA 5 পাইছে, আর সে পায় নাই প্রশ্নপত্র। তারপর সে যখন স্কুলে যাচ্ছে, সে দেখতেছে কি, ও আমার স্যাররা তো ক্লাস নিচ্ছে না, স্যাররা বলছে কোচিং এ আসো। সে দেখতেছে কোচিং এর চেয়ে ক্লাস বেশি লেস ইম্পর্টেন্ট। তো খেয়াল করেন যে হোয়াট কাইন্ড অফ, তারপর সে দেখছে কি, সে আগে যা শিখেছিল, এখন দেখছে লাস্ট 15 or 16 ইয়ার্সে দ্য হিস্ট্রি হ্যাজ বিন কমপ্লিটলি তো ভাই রিটেন, ওখানে তো আপনি রিটেন। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে রাখছেন, চুল পাকা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তারাই তো শিক্ষানীতি করলো। তার মানে কি নতুনদেরকে দিতে হবে? এলিটদের লাগবে না, নিতে হবে গ্রাসরুট, একদম বেসিক যারা বুঝে তাদেরকে নিতে হবে, ইয়াং ব্লাড লাগবে। আনিস ভাই, ডক্টর জাফর ইকবাল তো পারে ডেফিনেটলি, নাই করতে। ডেফিনেটলি ইয়াং ব্লাড লাগবে। এবং আসলে দেশটা, রাষ্ট্র পরিচালনা শুধুমাত্র একদিনের 2 দিনের প্ল্যান করে হয় না, বা 1-2 বছরের প্ল্যানে হয় না, লং টার্মের প্ল্যান লাগবে আমাদের। এবং সেই জন্যই আমাদের পলিটিক্যাল সিস্টেমটা রিফাইন্ড দরকার। এখানে ফ্রেশ ব্লাড আসা উচিত, ফ্রেশ থট প্রসেস আসা উচিত। গ্রেড 1, 2, 3-তে যেভাবে ইমপ্রুভমেন্ট লাগবে, সেটা হচ্ছে লং টার্ম প্ল্যানিং। ঠিক একই রকম এখনকার পুলিশ বাহিনী, বিডিআর, হ্যান ত্যান যদি রিফর্ম লাগে, এই অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম লাগে, সেটা এখনকার প্রয়োজনীয়তা। এইটুকু রান যেন ঠিক মতো করে, সেইটুকু এই পলিটিক্যাল লিডারশিপকেই ডিসিশনটা নিতে হবে, এবং সেইভাবেই দেশটা রান করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ করি তাহলে। আজকে আমরা গল্প করলাম, সমস্যা সব কথা বলতে পারিনি। 30 সেকেন্ড হ্যাঁ, লাস্ট কমেন্ট প্লিজ মাজুব ভাই, যে আজকে আমরা স্মরণ করছি 2024-এর সেই ওয়াক টু রিমেম্বার, ডেফিনেটলি
and I feel proud that I was part of it. একটা কথা বলতে ভুলে গেছি আমরা বারে যে আমরা অটোতে বসে অনেক করেছি, এনআরবি যারা ছিল অস্ট্রেলিয়াতে, আমেরিকায়, কানাডায়, এডমন্টনে হয়েছে, আমরা জানি সব জায়গাতে। টরন্টোতে আমরা আসবো, টরন্টোর লোকদেরকে নিয়ে, গেস্টদেরকে নিয়ে নেক্সট এপিসোডেই। But the whole credit actually went to the people that of Bangladesh. They are Yeah, on definitely. inland. তারা বিদেশের কোনো সহযোগিতা যে যাই বলে থাকুক কেন, আমি এখান থেকে না খেয়ে থাকলেও, 7 দিন না খেয়ে থাকলেও বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্টের পতন হতো না। তারা নিয়েছে সেই রিস্কটা, সেই সাহসটা দেখেছে। আমাকে তো সাহস দেখাতে হয় নাই, আমরা শুধু কষ্ট পেয়েছি। সো এই পুরো ক্রেডিটটা কোনো অংশেই, ন্যূনতম 0%ও আমি কোনো ক্রেডিট নিতে চাই না, এবং আমি ক্রেডিট নিতে চাই না যারা বিদেশে ছিল। যারা বাংলাদেশে ছিল ল্যান্ডে, তারা আসলে ফিল করেছে প্রেশারটা কি ছিল, ভয়টা কি ছিল, জানের ভয়। বাচ্চারা গুলি খেয়ে মারা গেছে বারান্দায় খেলতে খেলতে। সো সেই গল্প সবাই জানি আমরা। সো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে সেই 2024-এর সেই আন্দোলনটা 71-এর চেতনার সাথে অবশ্যই সম্পৃক্ত, আমি বিশ্বাস করি। আমি বোকা হতে পারি, কিন্তু এটা আমার চয়েস। আমি বোকা হতে পারি, দ্যাটস ওকে, বাট আমার চয়েস হচ্ছে আমি বিশ্বাস করি 71-এর চেতনা এটা ছিল। মজিব ভাই, লাস্ট কমেন্ট ফর আওয়ার অডিয়েন্স যারা এখনো কনফিউজ বিকজ অফ দ্যাট। সো আমি 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 তোমার সাথে একটু করব, যে একটু হালকা আমার কাছে মনে হয় যে এনআরবি বা প্রবাসীদের যে একদম অবদান ছিল না, সেটা আই উডন্ট সে দ্যাট। কারণ হচ্ছে প্রবাসীরা তখন, স্পেশালি ইন্টারনেট শাটডাউনের সময়, সমস্ত ভিডিওগুলো এগুলো কিন্তু সমস্ত স্প্রেড করতে পেরেছে, যেহেতু বাংলাদেশ তো স্প্রেড করতে পারছিল না, বাট শেয়ার করা এবং বাইরের মিডিয়াতে আনা, এগুলো কিন্তু সবকিছু কিন্তু প্রবাসীদের মাধ্যমে এটা হয়েছে আর কি। এবং এভরি লিটল ওয়ার্ডস স্পিক্স থাউজেন্ডস অফ ওয়ার্ডস এজ ওয়েল। সো কিছুটা সেই ক্ষেত্রে অবদান আছে। তবে ডেফিনেটলি আমি বাংলাদেশের ছাত্রদেরকে আমি স্যালুট জানাই, এবং আপাময় জনসাধারণ সেটা সেই মুগ্ধ থেকে শুরু করে 10 বছরের বাচ্চা যে চিঠি লিখে চলে গেছে। আমাদের শুধু একটাই, যে সময় লাগবে। লেটস ট্রাই টু আস্ক ইয়োরসেলফ, উই শুড অল আস্ক আওয়ারসেলফ দ্যাট am I doing my part? Am I waiting, oh somebody else is going to do it? যে মোহাম্মদ ইউনুস 86 ইয়ার্স ওল্ড ভদ্রলোক করে দিবে, নাকি আমিও আমার পার্টে আই এম ট্রাইং টু ইনফ্লুয়েন্স এন্ড ট্রাইং টু সাউন্ড পজিটিভ টু অ্যানাদার ফ্রেন্ড অফ মাইন এজ ওয়েল? Am I doing my part? Let's be patient. As a Muslim, as a human, we need to be patient, and I'm still very hopeful. Very hopeful. Whatever the thing happen, সেটা এনসিপি হোক, even বিএনপি যদি ক্ষমতায় আসে বা যেই আসুক, there is going to be some moderation in their thought process as well. এবং রিফর্ম যেটা হচ্ছে, কিছুটা রিফর্ম হয়ে, আদারওয়াইজ সেই যেই লাউ সেই কদুতে গিয়ে কোনো লাভ হবে না। বাট আই এম ভেরি পজিটিভ, আই এম ভেরি হোপফুল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মানিক ভাই, লাস্ট কমেন্ট, 30 সেকেন্ডস। ইনশাল্লাহ, আমিও খুব অপটিমিস্টিক একজন পার্সন, এবং সেই আবার শুরুর থেকেই আবার বলছি, বায়ান্নর ভাষা আন্দোলনের সময় যেমন বলা হয়েছিল গানটা গিয়ে, যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, সেই জন্যই যেমন আমরা 71 পেয়েছি। 16 বছর এই স্বৈরাচারী সরকারও আমাদের মুখের ভাষা, পুরো জাতির মুখের ভাষা কেড়ে নিয়েছিল বলেই, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিয়েছিল বলেই বিতাড়িত করতেই হয়েছে। সুতরাং 2024 কোনোভাবেই 71-এর বাইরে নয়, ওইটারই ধারাবাহিকতার ফসল। আমরা ইনশাল্লাহ আগাবো, সুন্দরভাবে দেশ গড়বো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের জয়েন করার জন্য। আমরা আবার কথা বলবো, আপনাদের সাথে আবার কথা হবে। বাংলাদেশ এগিয়ে যাবেই। আর চেতনা, 71-এর চেতনের যে ভণ্ডামি, যারা চেতনা ব্যবসায়ী, আপনাদের ভবিষ্যৎ আপনারা নিজেরা খুঁজে নিন। চেতনার বাইরে অন্য নতুন একটি ব্যবসা খুঁজে নিন। বাংলাদেশ এগিয়ে যাবেই। আসসালামু আলাইকুম।